আইসা ঝুমুর, আমি যখন বিদেশ চইলা যামু তখন কি তুমি আমারে মিস করবা? জানো, আমি তোমারে অনেক অত্যাচার করছি ঠিকই, তবে তোমারে আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি তোমারে ছাইরা কেমনে থাকুম ঝুমুর? আমার তো জাউনের কথা মনে হইলেই কইলজা ফাইটটা যায়। তুমি হয়তো আমারে খুব ঘৃণা করো, ঘৃণা করারই কথা। আমি আইস পর্যন্ত তোমার লগে ভালো আচরণ করি নাই জানো ঝুমুর। তুমি যখন রাগ কইরা বাপের বাড়ি চইলা গেছিলা, আমি একটা রাতও ঘুমাইতে পারি নাই। তোমার শাড়িগুলো জড়াইয়া ধইরা কত কান্না করছিলাম, এক আমি জানি, আরেক আল্লাহ জানে। আমি তোমারে পাগলের মতো ভালোবাসি, কিন্তু কোনো দিন বোঝাইতে পারি নাই। ঝুমুর, কথা দাও তুমি শুধু আমার থাকবা। ঝুমুর সেদিন আবেগী হয়ে ওঠে। এত ভালোবাসা সে আগে কোনো দিনও দেখেনি, এমনকি ফুলসজ্জা রাতেও নয়। আবেগে কেঁদে দিয়ে রাজীবকে কথা দেয় সে শুধু রাজীবেরই থাকবে, অন্য কারোর হবে না। মনে মনে আল্লাহকে লক্ষ কোটি শুক্রিয়া জানালো। রাজীব তার ভুল বুঝতে পারায় এবার নিশ্চয় সে ভালো হয়ে যাবে, আর কদিন ঝুমুরকে মারবে না। আল্লাহ তার দোয়া এতদিনে হলেও কবুল করেছে। প্রতি তাহাজ্জুদে মোনাজাত, সে তো শুধু এটাই চাইতো আল্লাহর কাছে। রাতে বাড়ি ফেরার সময় রাজীব দুটো শিক কাবাব আর পরোটা নিয়ে আসে। ঝুমুর অবাক হয়ে যায় রাজীবের আচরণে। রাজীব তার জন্য শিক কাবাব এনেছে, এটা তো কল্পনাতীত। রাজীব নিজে হাতে পরোটা ছিঁড়ে কাবাবে দিয়ে ঝুমুরের মুখে তুলে খাওয়ায়, নিজেও বায়না ধরে ঝুমুরের হাতে খাবে বলে। ঝুমুর এত খুশি হয়েছিল যে সে আজও সেদিনের অনুভূতির ভাষা প্রকাশ করতে পারে না। সেই রাতে রাজীব ঝুমুরকে নিজের বাম বাহুর উপর শুয়ে চুলে বিলি কেটে দেয়। কত অতীত স্মৃতির কথা বলে দুজনে, ছোটবেলার কথা বলে হাসাহাসি করে। ঝুমুরের মনে হয়েছিল এই রাতটা তার জীবনের শ্রেষ্ঠ স্মরণীয় রাত। অনেক রাত পর্যন্ত গল্প করার পরেই হঠাৎই রাজীব মনমরা হয়ে গেল। ঝুমুর বুঝতে পেরে প্রশ্ন করল, কি হইছে আমনের? হঠাৎ কইরা মন খারাপ কেন? রাজীব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানো ঝুমুর, আমার অনেক বছরের শখ আছিল বিদেশ যাওনের। যাও একটা ভিসা দিল মামায়, তাও হাতছাড়া করলাম, টাকার অভাবে কিনতে পারলাম না। আসলে মামাটাও একটা হারামি। কইলাম বিদেশ যাওনের পর প্রতি মাসের বেতন থেকে বাদ বাকি টাকা পরিশোধ কইরা দিমো, তাও রাজি হইল না। কত স্বপ্ন দেখছিলাম বিদেশ লইয়া, আর যাওন হইল না। কই পামো এত টাকা? মন খারাপ কইরেন না, আল্লাহ যা করে ভালো লাগাই করে। ঝুমুর, তোমার একটা কথা কইলে কি রাগ হইবা? আরে কি কন আমনে? রাগ করমু কেন? কোন কি কথা? তোমার স্বর্ণের জিনিসগুলো আমারে দিবা? কথা দিতেছি, বিদেশ যাইয়া আগে তোমার জিনিসগুলোর ব্যবস্থা কইরা দিমো। ঝুমুর হেসে উঠে বলল, ওইগুলা দিয়া আমার আর কি কাম? মাইসের স্বর্ণের জিনিস কিনেই তো বিপদে আপদে বেচার লাইগা। আমনে যদি ওইগুলা বেচা ভিসাটা জোগাড় করতে পারেন তো এই নিয়ে যান। যদি বাইসা থাকি আর ভাগ্যে থাকে তাইলে আবার দিবেন। রাজীব শক্ত করে ঝুমুরকে জড়িয়ে ধরে কপালে মাথায় চুমু দিতে থাকে। ঝুমুর মনে মনে বলে, তুমি যদি সারা জীবন এমন থাকো তাহলে তো আমি নিজেকেও কোরবানি দিতে রাজি। আর গহনা তো তুচ্ছ ব্যাপার। পরের দিনে রাজীব ঝুমুরের কান, গলা, হাত থেকে সমস্ত গয়না খুলে নেয়, আর লুকিয়ে রাখা নেকলেসটাও ঝুমুর সেদিন বের করে দেয়। গহনাগুলো বিয়ের সময় ঝুমুরের বাবা দিয়েছিল। সবগুলো রাজীবকে দিয়ে দিতে তার একটু মন খারাপ হয়েছিল, তবুও মন খারাপকে প্রশ্রয় দিল না সে। সবগুলো দেওয়ার পরও রাজীব দাঁড়িয়েছিল। তখনও আরও একটা জিনিস বাকি, ঝুমুরের আঙুলে চিকচিক করা একটা আংটি। রাজীব ওটা দেখিয়ে বলল, আংটিটা দিবা না? না, আসলে এই আংটিটা না নিলে হয় না। এইটার আর কতই বা দাম পাইবেন? খুব বেশি হইলে 6,000ই দিব। ঝুমুর, তুমি বোঝো না কেন? আমার কাছে অহন 6 টাকাও বহু মূল্যবান। আসলে হইছে কি, এই আংটিটায় অনেক স্মৃতি আছে। আমার নানা দাদিমা সবার স্মৃতি। মানে? আমার নানাই আমার মায়েরে একজোড়া কানের দুল দিছিল, 2 আনা ওজনের। আমার দাদি আমার মায়েরে একটা নাকফুল দিছিল, আর আমার বাবাই আর একটা নাকফুল দিছিল। যখন আমার বিয়ার কথাবার্তা হইছে তখন মায়ে ওই 3টা জিনিস দিয়া জুয়েলারি দোকানে এই আংটিটা বানাইতে দিছে। পরে আংটিটা মায়ের নিজের হাতে আমার আঙুলে লাগাই দিয়া কইছিল, তোর নানা দাদি বাবা মা আমগো সবার স্মৃতি আছে এই আংটিটায়, এটা যত্ন কইরা রাখিস ঝুমুর। যদি ভাগ্যে থাকে তয় জীবনে অনেক সোনাদানা
হয়তো পাবি, কিন্তু এইটা হারাইস না। রাজীব মনে মনে খুব বিরক্ত হলো। এটা কোনো কথা? তার এখন টাকার দরকার আর ঝুমুর কিনা স্মৃতি নিয়ে আছে। তবু মোলায়েম সুরে বলল, মাই ঠিকই কইছে, বাইসা থাকলে অনেক সোনা গয়না পড়তে পারবা ঝুমুর। তয় আমার যখন অনেক টাকার দরকার, আইসা এক কাজ করলে কেমন হয়, এই আংটিটা বেচুম না, বন্ধক দিয়া যা পাই তা নিমু আপাতত, পরে বন্ধক থেকে সারাই এলোমু, তাইলে তোমার আংটিও তোমার থাকবো আর আমিও আপাতত কিছু টাকা লইতে পারমু। ঝুমুর সরল মনে রাজি হয়ে যায়। আঙুল থেকে আংটিটাও খুলেও দিয়ে দেয় রাজীবকে। রাজীব উৎফুল্ল মনে বাজারের উদ্দেশ্যে চলে গেল। কিন্তু ঝুমুর ঘুণক্ষরেও বুঝতে পারেনি এত ভালোবাসা আর মন ভাড়ারও সোহাগটা ছিল রাজীবের উদ্দেশ্য হাসিলের পায়তারা মাত্র। ওসব ফালতু স্মৃতি টৃতিতে তার কোনো ইন্টারেস্ট ছিল না। টাকা হাতে পাওয়ার পরই রাজীব তার আসল রূপে ফিরে আসে। কথায় কথায় গালাগালি, মারধর সবটাই আগের মতন। তবে এসবের চেয়েও ঝুমুরের বেশি কষ্ট পেয়েছিল যখন সে জানতে পারলো আংটিটা রাজীব বিক্রি করে দিয়েছে। সে খুব কেঁদেছিল সেদিন। আর এই ব্যাপারে রাজীবের সাথে তর্ক করতে গিয়ে আবারও মার খেলো। এছাড়া আর রাজীব কী বা করতে পারে? অবশ্য আর একটা জিনিসও পারে, ভালোবাসায় অভিনয় করতে পারে। বিদেশে যাবার দিন সকালে রাজীবের আচরণ বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। সেই সকালে রাজীবের প্লেটে তরকারি দিতে গিয়ে সামান্য ঝোল পড়ে গেল তার প্যান্টে। সাথে সাথে সবার সামনে কষে এক চর বসিয়ে দিল ঝুমুরের গালে। ঝুমুরের মা বাবাও তখন সামনে। তারা হতবাক হয়ে গেলেন এটা ভেবে যে যেই ছেলেটা কিছুক্ষণ পরেই স্ত্রীকে ছেড়ে চলে যাবে হাজার হাজার মাইল দূরে, সে কিভাবে এই মুহূর্তে তার স্ত্রীর সামান্য ভুলকে ক্ষমা না করে চর মেরে দিল। তার তো এখন দুঃখে বুক ফেটে যাওয়ার কথা। আগামী 2 বছর পর আবারও দুজনে বেঁচে থাকলে দুজনার দেখা হবে, না হয় এটাই হবে শেষ দেখা। কিভাবে পারে মানুষ এত হৃদয়হীন হতে? যাই হোক, রাজীবের ফ্লাইট ছিল সন্ধ্যায়। সকালে সবার থেকে বিদায় নিয়ে মনোয়ার হোসেন, মুনিয়ার হাজব্যান্ড আর রাজীব বাড়ি থেকে বেরোয়। প্রায় 5 ঘন্টা লেগে যাবে ঢাকা এয়ারপোর্ট পৌঁছাতে, তাই একটু আগে ভাগেই উপস্থিত থাকার চেষ্টা। তবে রাজীব যাওয়ার সময় ঝুমুরকে তার পুরনো ব্যবহৃত নোকিয়া N73 মোবাইলটা দিয়ে গেল। মোবাইলটা অনেক দিন থেকে নষ্ট হয়ে পড়েছিল। কিছুদিন আগেই রাজীব মেকানিকদের দোকানে গিয়ে সেটা ঠিক করে এনেছে। রাজীব চলে যাওয়ার পরই মেম্বার সাহেবের উৎপাত বেড়ে গেছে। ঝুমুরের নতুন নাম্বারটা তিনি মনোয়ার হোসেনের কাছ থেকে নেন। মনোয়ার হোসেন সরল বিশ্বাসে নাম্বারটা দিয়েছিলেন। তার আজ পর্যন্ত ধারণা নেই মেম্বার সাহেব ঝুমুরের সাথে কী আচরণ করেছিল। সারা দিনে অন্তত 6-7 বার ফোন করতো মেম্বার সাহেব, আবার রোমান্টিক মেসেজও পাঠাতো। ঝুমুর মেসেজগুলো পড়তো ঠিকই, তবে রিপ্লাই দিত না। উনি সব সময় ঝুমুরকে বন্ধু বলেই সম্বোধন করত, আর তারও ইচ্ছে ছিল ঝুমুর তাকে বন্ধু বলেই ডাকুক। তবে ঝুমুর সব সময় ভাইয়া বলেই ডাকতো। একদিন কথা বলার সময় মেম্বার সাহেব বললেন, এই বন্ধু, আমি কিন্তু তোমার সাথে মিল রেখে তোমার একটা নাম রেখেছি। কি নাম ভাইয়া? নন্দিনী। ও আচ্ছা, ভালো নাম, তবে নামটা আমার কাছে কেমন হিন্দু হিন্দু লাগে। কে বলেছে এমন কথা? নন্দিনী নামের অর্থ হলো প্রজ্বলিত করা, ঠিক তোমার মতো। আমি কিন্তু এখন থেকে আমার একমাত্র বন্ধুকে নন্দিনী বলেই ডাকবো। ওকে ফাইন, অ্যাজ ইউর উইশ। আচ্ছা নন্দিনী, যেদিন তোমাদের বাড়ি গিয়েছিলাম সেদিন তুমি কালো শাড়ি পরেছিলে কেন? কেন, কালো শাড়িতে আবার কি সমস্যা? তুমি জানো কালো শাড়িতে তোমাকে কেমন লেগেছিল? সেদিন তোমার দিকে তাকাতে সাহস হচ্ছিল না। এমনিতেই তুমি অতিমাত্রায় সুন্দরী, তার উপর কালো শাড়িতে মনে হয়েছিল স্বর্গের দেবী। আমি কখনো পরি দেখিনি, তবে এটা শিওর পরীরাও তোমাকে হিংসে করে। আর তুমি এত সুন্দর কথা বলো কি করে? সেদিন কথা বলার সময় তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি বিমোহিত হয়ে গিয়েছি। ঝুমুর চুপচাপ ফোন রেখে দিল। কথায় বলে মেয়েরা নাকি নিজেদের রূপের প্রশংসা শুনলে সবচেয়ে বেশি খুশি হয়। তবে বিষয়টা সব মেয়েদের ক্ষেত্রে নয়। অনেক মেয়েরা পরপুরুষের মুখে রূপের প্রশংসা শুনতে একেবারেই অপছন্দ করে। এইভাবে দিন যেতে থাকে। ঝুমুর বেশিরভাগই বাবার বাড়িতে থাকে। শ্বশুর বাড়িতে গেলেই 2-4 দিনের মেহমানের মতন যায়, আর ওই বাড়িতে গেলেই সেই ছুতোই মেম্বার সাহেব চলে আসেন আর গল্প জুড়ে দেয়। কিন্তু ঝুমুর কিছু বলতেও পারে না লোকটাকে, কারণ যতই হোক উনি তো একজন মেম্বার। তবে দিন দিন মেম্বার সাহেবের আচরণ অন্যরকম হতে থাকে। উনি আজকাল প্রায়শই কথা বলার সময় 18+ কথা টেনে টুনে আনেন। ঝুমুর চুপচাপ ফোন রেখে দেয় আর মাঝে মাঝে সোজা বলে দেয়,
ভাইয়া, আই ডিসলাইক দিস। মেম্বার সাহেব সরি বলেন, কিন্তু খানিক পরে আবার যেই সেই। তবে ওনাকে কিছু কারণে খুব ভালো লাগে ঝুমুরের। সেটা হলো উনি খুব জ্ঞানী, স্মার্টলি কথাবার্তা, নারীদের অধিকার আদায়ে সদা তৎপর, হাদিস কোরআনের আলোকে মাঝে মাঝে চমৎকার আলোচনা করেন, সংসার জীবনে সুখী হবার দারুণ সব সাজেশন দেন। কিন্তু ওই যে মাঝে মাঝে 18+ কথাবার্তা। একদিন সকালে মনোয়ার হোসেন গেলেন ঝুমুরকে আনতে। দুপুরে খাবার দাবার শেষ, বিকেলে সিএনজি নিয়ে রওনা দিলেন। বাড়ির রাস্তায় সিএনজি আসতেই দেখা হয়ে গেল মেম্বার সাহেবের সাথে। ঝুমুর মনে মনে গালি দিচ্ছে, যার সাথে দেখা হবার ভয়ে ফোনে পর্যন্ত আসার কথা বলেনি, তার সাথে দেখা হতে হলো। মেম্বার সাহেব ঝুমুরের দিকে তাকালো, তবে কিছুই বলল না। রাত ঠিক 2টার দিকে মেম্বার সাহেব ঝুমুরকে ফোন দেয়। ঝুমুর ঘুম ঘুম চোখে মোবাইলটা হাতে নিয়ে রিসিভ করলো। হ্যালো ভাইয়া, এত রাতে ফোন করলেন যে হঠাৎ? হঠাৎ তোমার কথা খুব মনে পড়ছে, খুব দেখতে ইচ্ছা করছিল আমার নন্দিনীকে। ঝুমুর হাই তুলে বলল, দেখলেন তো বিকেলে। দেখেছি চোখ দুটো, চাঁদ মুখটা তো ঢাকাই ছিল। যদি আবার আমার মতো মজনুদের নজর লাগে তাই। সকালে কথা বলবো ভাইয়া, ঘুমে তাকাতেও পারছি না। ঘুমাও, আমি আমার নন্দিনীর ঘুমন্ত মুখটা দেখতে চাই। গুড নাইট। এই শোনো শোনো, ফোন রেখো না। আর কি বলুন? আবার ঘুমিয়ে পড়ার আগে শুধু টুক করে দরজার সিটকিনিটা খুলে দাও। বলে রাখা ভালো, রাজীবের আলাদা ঘর ছিল। ঘরটা রাজীবের বিয়ের আগেই বানিয়েছিল, দোচালা টিনের ঘর, মেঝেটা পাকা। বিয়ের পর থেকেই ঝুমুর এই ঘরেই থাকতো। এখন রাজীব নেই, তাই সে আর তার বাবু একা ছিল। ভাইয়া প্লিজ ফাজলামি কইরেন না, আমি ঘুমাচ্ছি। আমি তোমার দরজায় দাঁড়িয়ে আছি নন্দিনী, তোমার বন্ধু দরজায় দাঁড়িয়ে আছে, আর তুমি ঘুমাবে? হোয়াট? হ্যাঁ, খুব ইচ্ছা করেছে তোমাকে দেখতে। কতদিন তোমাকে দেখিনি। মনের সাথে অনেকক্ষণ যুদ্ধ করলাম, তবুও নিজেকে আটকাতে পারিনি। চোখ দুটো বলছে আজ তোমাকে না দেখতে পেলে অন্ধ হয়ে যাবে। ভাইয়া প্লিজ ড্রামা করবেন না, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। কেউ আপনাকে এভাবে দেখে ফেললে কি হবে ভাবতে পারছেন? আমার আপনার দুজনেরই মান সম্মান যাবে। সেটাই তো, তাই তো বলছি, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। আমি ঘরে ঢুকে গেলে তো আর কেউ দেখবে না। হোয়াট ননসেন্স, পাগল হয়ে গেছেন আপনি? এত রাতে আমি আপনাকে আমার ঘরে আসতে দেবো, এটা আপনি ভাবলেন কিভাবে? প্লিজ নন্দিনী, দরজাটা খোলো। আমি শুধু তোমাকে এক নজর দেখেই চলে যাব। স্টপ ইট, আপনি এক্ষুনি চলে যান। এমনিতেই আমার সংসারে অশান্তির অভাব নেই। প্লিজ প্লিজ আমাকে আর বাড়তি ঝামেলায় ফেলবেন না। কোনো ঝামেলা হবে না, তুমি শুধু দরজাটা খোলো। ইম্পসিবল। প্লিজ ঝুমুর, তোমার কাছে এটা আমার শেষ অনুরোধ। আমি অনেক আশা নিয়ে এসেছি। আই এম সরি। এটা বলেই ঝুমুর ফোন রেখে দিল। মেম্বার সাহেব আবারও ফোন করলো, ঝুমুর রিসিভ করলো না। পরে কয়েকবার ফোন করার পর ঝুমুর মোবাইল অফ করে দিল। মেম্বার সাহেব উপায় না পেয়ে ঝুমুরের ঘরের টিনের বেড়ায় টোকা মারতে লাগলো, ফিস ফিস করে বলতে লাগলো, ঝুমুর প্লিজ, লক্ষ্মী বন্ধু না তুমি আমার, দরজাটা খোলো, নইলে আমি সারা রাত এখানে বসে থাকবো। প্লিজ ভাইয়া, আল্লাহর দোহাই লাগে আপনি চলে যান। বাসায় ভাবি একা আছে, টেনশন করছে হয়তো আপনার জন্য। তোমার ভাবি আজ বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে। ঝুমুর এতক্ষণে বুঝতে পারলো মেম্বারের আসল উদ্দেশ্য। প্রথম থেকেই তার সন্দেহ হয়েছিল, এত রাতে এখানে আসাটা নিশ্চয়ই তাকে এক নজর দেখার জন্য নয়। এবারের সন্দেহটা বিশ্বাসে পরিণত হলো। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ একজন যুবতীর ঘরে রাতের গভীরে দেখা করতে যাওয়ার উদ্দেশ্যটা কোনো সজ্ঞানী মানুষেরই অজানা নয়। তাছাড়া আজ বাড়িতে বউ নেই, এই সুযোগে ছি 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 ছি, মানুষ কত নীচ হতে পারে। মেম্বার সাহেব সামনে টিনের বেড়ায় টোকা দিয়ে ফিসফিস করে কথা বলে যাচ্ছে। ঝুমুর দেখলো এটা তো আরও ভয়ঙ্কর বিপদ। পাশের ঘরে থাকা শাশুড়ির দেবর ননদ যদি শুনতে পায় তাহলে কি হবে ঝুমুর কল্পনাও করতে পারছে না। তাই সে আবার মোবাইল অন করলো। মেম্বারের নাম্বারে ফোন দিতেই উনি ফোন কেটে দিয়ে ব্যাক করলো। এই কাজটা উনি প্রথম থেকেই করেন।